রহিম। আসসালামু আলাইকুম। আমি রিনা সালমা, বিভাগীয় প্রধান, কারস্থ অর্থনীতি বিভাগ, ঝাউডাঙ্গা কলেজ, সাতক্ষীরা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা দ্বিতীয় বর্ষের দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় থেকে শিশুর ক্রমবিকাশ থেকে আলোচনা করব। গত ক্লাসে আমরা বর্ধনের বিকাশ সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা বিকাশের নীতি সম্পর্কে আলোচনা করব। মানব শিশুর বিকাশ সুনির্দিষ্ট কতগুলো নীতি অনুসরণ করে। শিশুর বিকাশকে ভালোভাবে জানার জন্য মনোবিজ্ঞানীগণ শিশু বিকাশের সাধারণ নীতিগুলো ব্যাখ্যা করেছেন। বিখ্যাত শিশু মনোবিজ্ঞানী হারলকের পুস্তক অনুসরণে শিশুর বিকাশ সাধারণত তিনটি নীতিতে হয়। প্রথমে আছে বিকাশ পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। গর্ভধারণ মুহূর্ত থেকে পরিণত বয়সে পৌঁছানো পর্যন্ত শিশুর দৈহিক পরিবর্তন হতে থাকে। এই পরিবর্তনগুলোর ফলেই শিশু ধাপে ধাপে সামনের দিকে অগ্রসর হয় এবং বিভিন্ন দক্ষতা অর্জন করে। আর এই পরিবর্তনগুলোকে আবার চারটা ভাগে ভাগ করা হচ্ছে। প্রথমে আছে আকারের পরিবর্তন। বয়স বৃদ্ধির সাথে সাথে শিশুর ওজন ও উচ্চতায় বাড়ে। ফলে শিশুর আকারের পরিবর্তন ঘটে। বয়স বৃদ্ধির সাথে সাথে শিশুর মধ্যে অনেক পরিবর্তন সাধিত হয়। বাহ্যিক অবয়বের পরিবর্তনের সাথে সাথে সামঞ্জস্য রেখে দেহের অভ্যন্তরীণ তন্ত্রসমূহ, যেগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই না, যেমন হৃৎপিণ্ড, ফুসফুস, পরিপাকতন্ত্র ও অন্যান্য অঙ্গসমূহের পরিবর্তন হয়। দ্বিতীয়ত আছে অনুপাতের পরিবর্তন। শিশুর দৈহিক পরিবর্তন আনুপাতিক হারে হয়। জন্মের সময় মাথার আকৃতি বড় থাকে, গলা ছোট থাকে, ঘাড় খাটো থাকে। আমরা ছবিতে দেখতে পাচ্ছি। জন্মের সময় মাথার আকৃতি থাকে শিশুর সমগ্র শরীরের 1/4 অংশ। একজন পূর্ণবয়স্ক ব্যক্তির মাথার আকৃতি থাকে তার সমগ্র শরীরের 1/7 অংশ। মাথার আকৃতির সাথে সামঞ্জস্য রেখে হাত, পা ও শরীরের অন্যান্য অংশ আনুপাতিক হারে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তৃতীয়ত পুরাতন অবয়ব বিলুপ্তি, অর্থাৎ বয়স বৃদ্ধির সাথে সাথে শিশুর শৈশবের অবয়ব বিলুপ্তি হয়। শিশুকালে চুল ও দাঁতের পরিবর্তন হয়। অঙ্গ সঞ্চালনমূলক আচরণ যেমন হামাগুড়ি দেওয়া, থাবা দিয়ে বস্তু ধরা ইত্যাদি বিলুপ্ত হয়। কিছু আদি প্রতিবর্তী ক্রিয়া যেমন হঠাৎ চমকে ওঠা, হাত পা ছোড়া ইত্যাদি বিলুপ্ত হয়। এরপরে আছে দেখো নতুন অবয়ব অর্জন। বয়স বৃদ্ধির সাথে সাথে শিশু নতুন কিছু অবয়ব অর্জন করে, যেমন শিশু হাঁটতে পারে, স্থায়ী দাঁত ওঠে, অঙ্গ সঞ্চালনের নিপুণতা আসে। আমরা এখানে শিশুর অস্থায়ী দাঁত দেখতে পাচ্ছি। আর বয়স বৃদ্ধির সাথে সাথে কি হয়, আমরা জানি যে 6 বছর বয়স পূর্ণ হলে এই অস্থায়ী দাঁত পড়ে স্থায়ী দাঁত ওঠে এবং অঙ্গ সঞ্চালনের নিপুণতা আসে বয়সের সাথে সাথে। ফলে শিশু ধীরে ধীরে প্রাপ্ত বয়সে পৌঁছায়। শিশু বিকাশের দ্বিতীয় নীতি, পরবর্তী বিকাশের চেয়ে শৈশবের বিকাশ অনেক সংকটময়। শৈশবের অভিজ্ঞতায় মানুষের ব্যক্তিত্বের উন্মেষ ঘটায়। আমরা একটা কথাই বলা হয়, তোমরা খুব ভালোভাবে জানো, যে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে, তাই না? তাহলে শৈশবই শিশুর পরবর্তী জীবনের মূল ভিত্তি। আর শৈশবের অনুকূল শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয় ও নৈতিকতার বিকাশ শিশুর পরবর্তী জীবনকে সাফল্যমণ্ডিত করে। শৈশবের সুষ্ঠু পরিবেশ, সুখের অনুভূতি, উদ্দীপনা, স্নেহ, মমতা শিশুর সুষ্ঠু বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে সকল শিশু শৈশবে অবহেলা ও অনাদরে লালিত হয়, সুষ্ঠু পরিবেশ থেকে বঞ্চিত হয়, তাদের শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয় বিকাশের ভিত্তি দুর্বল থাকে। ফলে তাদের শৈশব পরবর্তী বিকাশও বাধাগ্রস্ত হয়। অন্যদিকে যে সকল শিশু শৈশবে সঠিক যত্ন ও সঠিক পরিবেশ পায়, তাদের পরবর্তী বিকাশ সুষ্ঠু হয়। বিকাশের তৃতীয় নীতি, বিকাশ পরিপক্কতা ও শিখনের ফলস্বরূপ। পরিপক্কতা হচ্ছে মানুষের অন্তর্নিহিত বৈশিষ্ট্যের উন্মোচন, অর্থাৎ শিশু যে সকল সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে, পরিপক্কতা লাভের সাথে সাথে তার বিকাশ ঘটতে থাকে। পরিপক্কতা সম্পর্কে শিশু বিজ্ঞানী জেসাল বলেছেন, ইট ইজ দি নেট সাম অফ দি গেন ইফেক্টস অপারেটিং ইন এ সেলফ লিমিটেড লাইফ সাইকেল। অর্থাৎ পরিপক্কতা হচ্ছে একটি নির্দিষ্ট জীবনচক্রের মধ্যে বংশগতির প্রভাবের যোগফল। শিশু পরিপক্কতা দুইভাবে অর্জন করে, যেমন ফাইলোজেনেটিক ফাংশনস। যে দক্ষতা বা কৌশলগুলো শিশুর মধ্যে সক্রিয়ভাবে আসে তা হচ্ছে ফাইলোজেনেটিক ফাংশনস, অর্থাৎ
হামাগুড়ি দেয়া, হাঁটা, বস্তু ধরা ইত্যাদি এই আচরণগুলোর জন্য কোনো প্রচেষ্টা বা প্রশিক্ষণের প্রয়োজন হয় না, বয়সের সাথে সাথে অর্জিত হয়। অর্থাৎ পরিপক্কতা আসলে সে নিজে এগুলো করতে পারে, হাঁটতে পারে, হামাগুড়ি দিতে পারে, কোনো বস্তু ধরতে পারে, এর জন্য কাউকে শিখিয়ে দেওয়া লাগে না। পরে হচ্ছে অন্টোজেনেটিক ফাংশনস। যে সকল দক্ষতা বা কৌশল অর্জন করতে প্রশিক্ষণের প্রয়োজন হয় সেগুলো অন্টোজেনেটিক ফাংশনস বলা হয়। যেমন সাঁতার কাটা, সাইকেল চালানো ইত্যাদি। তোমরা ছোটোবেলায় সাঁতার কাটছো, সাইকেল চালাচ্ছে, এগুলো মনে করলে বুঝতে পারবে যে এগুলো কারো না কারো কাছ থেকে শিখতে হয়েছে, অর্থাৎ নিজে নিজে কিন্তু শিখতে পারোনি। এখানে শিখনের প্রয়োজন ছিল, শিখনের মাধ্যমে এগুলো অর্জন করতে পারছো। শিক্ষণ হচ্ছে আচরণের পরিবর্তন। পরিপক্কতা বয়স বৃদ্ধির সাথে সাথে এলেও এর সুষ্ঠু বিকাশের জন্য দরকার শিখন। মর্গানের মতে লার্নিং ইজ এ রিলেটিভলি এ পার্মানেন্ট চেঞ্জ ইন বিহেভিয়ার দ্যাট ইজ দ্য রেজাল্ট অফ পাস্ট এক্সপিরিয়েন্স। অর্থাৎ শিক্ষণ আপেক্ষিকভাবে আচরণের একটি স্থায়ী পরিবর্তন যা অতীতের অভিজ্ঞতার ফলস্বরূপ। একই সাথে লক বলছেন যে একটি শিশু যখন জন্মগ্রহণ করে তখন তার মনটা একটা সাদা কাগজের মতো থাকে। সেই অবস্থা থেকে সময়ের সাথে সাথে অনুশীলন ও চর্চার মাধ্যমে বিভিন্ন বিষয় শিশু আয়ত্ত করে। 3টি পদ্ধতির মাধ্যমে শিশু শিক্ষা গ্রহণ করে। শিক্ষণের একটি বিশেষ পদ্ধতি হচ্ছে অনুকরণ। শিশু অন্যকে অনুকরণ করে, যেমন মা শিশুটির সাথে যেরূপ আচরণ করেন শিশুটিও তার পুতুলের সাথে সেরূপ আচরণ করেন। এরপরে আছে শনাক্তকরণ। শিশুরা নিজেদের শনাক্ত করে। মেয়ে শিশুরা সাধারণত মা বা মেয়েদের শনাক্ত করে, আর ছেলে শিশুরা বাবা বা অন্য ছেলেদের শনাক্ত করে। আর শিশুরা যাকে শনাক্ত করে তার আচরণ এবং মূল্যবোধকে নিজের মধ্যে ধারণ করে, অর্থাৎ তার মতো করে বড় হতে চেষ্টা করে, তার মতো করে চলাফেরা করতে তারা পছন্দ করে। এরপরে হচ্ছে প্রশিক্ষণ। প্রশিক্ষণের মাধ্যমে একটা শিক্ষণ হয়, সেটা হচ্ছে প্রশিক্ষণের মাধ্যমে শিশুর আচরণের পরিবর্তন ঘটে, ফলে শিশুর শিক্ষণ যথার্থ হয়। যেমন সাঁতার কাটা, সাইকেল চালানো, লেখাপড়া করা, গান শেখা, বাদ্যযন্ত্র বাজানো ইত্যাদি প্রশিক্ষণের মাধ্যমে শিশু আয়ত্ত করে। এই কাজগুলো করার জন্য অবশ্যই শিশুর প্রশিক্ষণের প্রয়োজন হয়, কেউ এমনি এমনি শিখতে পারে না। শিক্ষণের জন্য প্রস্তুতির গুরুত্ব। শিক্ষণের জন্য বিকাশগত দিক থেকে প্রস্তুত না হলে শিশু কোনো শিক্ষণই গ্রহণ করতে পারে না, অর্থাৎ তার নিজেকে সচেষ্ট হতে হবে। যে সকল শিশু প্রশিক্ষণের জন্য প্রস্তুত নয় তাদের ক্ষেত্রে শিক্ষণ কার্যক্রম সময়ের অপচয় মাত্র। যেমন শিশু যখন পেন্সিল ধরতে পারবে তখনই তাকে লেখা শেখানো যাবে, তার আগে যদি চেষ্টা করা হয় তাহলে কিন্তু সেটা ব্যর্থ হবে। মনোবিজ্ঞানী হ্যাভিংহার্স বলেছেন পরিপক্কতাই হলো টিচেবল মোমেন্ট বা শিক্ষা দেওয়ার উপযুক্ত সময়। শিশুর পরিপক্কতা অনুযায়ী শিক্ষার ব্যবস্থা না করলে সে শিক্ষণ শিশু আয়ত্ত করতে পারে না, ফলে সময়ের অপচয় হয় এবং শিশুর জন্য তা কোনো মঙ্গল বয়ে আনে না। তো শিক্ষণের প্রতিক্রিয়া। শিশুর মাতৃগর্ভকালীন বিকাশে পরিপক্কতায় প্রধান। পরিপক্কতা ও শিক্ষণ পরস্পর ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত এবং একে অপরের পরিপূরক। তবে কতগুলো বিষয় পরিপক্কতা এবং শিক্ষণের আন্তঃসম্পর্ককে প্রভাবিত করে, যেমন শিশুর আগ্রহ, প্রচেষ্টা, অনুশীলন, উদ্দীপনা, পর্যাপ্ত সময়। বিকাশের ধারা অনুমান সাপেক্ষ। বিকাশের ধারা অনুমান করা যায়। বয়স অনুসারে শিশুর দৈহিক বিকাশ অর্থাৎ অঙ্গ সঞ্চালনের ধারা পূর্ব নির্ধারিত অনুমানকে অনুসরণ করে। গর্ভাবস্থায় এবং ভূমিষ্ঠ হওয়ার পর শিশুর বিকাশ ধারা পর্যায়ক্রমে বিভিন্ন ধাপ অতিক্রম করে পরিণতি লাভ করে। যেমন প্রত্যেক শিশু নির্ধারিত বয়সে হামাগুড়ি দেয়, বসে, দাঁড়ায় ও হাঁটতে শেখে। নমুনা বা প্রিডিক্টেবল প্যাটার্ন শিশু জন্মপূর্ব ও জন্ম পরবর্তী শারীরিক বিকাশের যত ক্ষেত্রে প্রযোজ্য। শিশুর জন্মপূর্ব ও জন্ম পরবর্তী শারীরিক বিকাশের গতি দুইটি নীতি অনুসরণ করে। প্রথমটি হচ্ছে সিফালো-কৌডাল ল। বিকাশের ধারা মাথা থেকে ক্রমশ পায়ের দিকে অগ্রসর হয়। যেমন
ভ্রূণ অবস্থায় ও জন্মের পর শিশুর দেহের তুলনায় মাথা ও কপাল বড় থাকে। পরবর্তীকালে মাথার বৃদ্ধির সাথে সাথে সামঞ্জস্য রেখে দেহ ও পায়ের বৃদ্ধি ঘটে। দেহের বর্ধন মাথা থেকে শুরু হয় গঠন ও বর্ধন মাথা থেকে শুরু হয়, তারপর দেহ এবং শেষে পায়ের দিকে অগ্রসর হয়। অর্থাৎ মাথার থেকে শুরু হয়ে শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গের দিকে সেটা ধাবিত হয়। প্রক্সিমোডিস্টাল ল, এই নীতি অনুসারে বিকাশ কাছ থেকে দূরে হয়, অর্থাৎ দেহের কেন্দ্র থেকে দূরবর্তী অংশে সম্প্রসারিত হয়। যেমন শিশু প্রথমে মাথা, চোখ, ঘাড়ে নিয়ন্ত্রণ করে। আমরা দেখছি ছবিতে ঘাড় ঘোরাতে পারছে শিশুটা। তারপর বাহু, কনুই এবং আঙ্গুলে নিয়ন্ত্রণ করতে পারে। এখানে ছবি লক্ষ্য করলে দেখতে পাবা সে তার বাহুর উপর ভর করে আছে। বিকাশের নমুনায় অনুমেয় বৈশিষ্ট্য বিদ্যমান। বিকাশের নমুনায় সাদৃশ্য আছে, যেমন সকল শিশু বিকাশ ধারার মধ্যে সাদৃশ্য রয়েছে। সকল শিশু মায়ের গর্ভে বিকাশ লাভ করার পর জন্মগ্রহণ করে। আর জন্মের পর বিকাশের ক্ষেত্রে শিশু প্রথমে উপুড় হয়, পরে হামাগুড়ি দেয়, তারপর বসতে শেখে, এরপর দাঁড়াতে ও হাঁটতে শেখে। সুস্থ শিশুর ক্ষেত্রে বিকাশের কোনো অবস্থায় এর ব্যতিক্রম ঘটে না, যেটা আমরা এর আগে বর্ধন ও বিকাশের মধ্যে ছবির মাধ্যমে দেখতে পেয়েছি। তবে অপরিণত শিশু জন্মগ্রহণ করলে প্রথমে বিকাশের ধারা মন্থর থেকে অর্থাৎ ধীর গতিতে হয়, কারণ অপরিণত শিশু দুর্বল থেকে পরে দুর্বলতা কাটিয়ে ওঠার পর স্বাভাবিক শিশুর মতোই তার বিকাশ ধারা চলতে থাকে। অর্থাৎ বয়সের সাথে সাথে তার সব কাজগুলো সে পরপর করতে পারে। বিকাশের ধারা সবসময় সাধারণ থেকে বিশেষ দিকে যায়। যেমন এ সময় শিশু সমস্ত শরীরের অঙ্গ সঞ্চালন করে, হাঁটার আগে বুক দিয়ে চলে, হামাগুড়ি দেয়, এলোমেলোভাবে হাঁটে, আবার স্পষ্টভাবে কথা বলার আগে কলকুজন করে, অর্থাৎ কথা বলে, যেগুলো শিশুর প্রাথমিক ভাষা হিসেবে আমরা শুনি। সকল বিকাশ চলমান। বিকাশ নিষিক্তকরণ থেকে মৃত্যু পর্যন্ত চলমান, অর্থাৎ মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত। তবে বিকাশের গতি কখনো দ্রুত কখনো ধীরে হয়। যেমন প্রাক জন্ম বিকাশ, শিশুকাল ও বয়সন্ধিকালে বিকাশের গতি দ্রুত হয়, আর মধ্যবয়স ও বৃদ্ধকালে বিকাশ ধীর গতিতে হয়। তবে বিকাশের গতিশীলতা সবসময় অব্যাহত থাকে, অর্থাৎ বিকাশ চলতে থাকে। শরীরের ভিন্ন ভিন্ন অংশ ভিন্ন ভিন্ন হারে বর্ধিত হয়। শিশুর দেহের বিভিন্ন অংশ ভিন্ন ভিন্ন হারে বিকাশ লাভ করে। যেমন মাতৃগর্ভে মাথার বিকাশ সবচেয়ে বেশি হয়, ইতিপূর্বে আমরা ছবিতে দেখেছি। মাথার অংশটা সবচেয়ে বড়। শিশুর শরীরের ভিতরে 1/4 অংশ শিশুর মাথা থাকে। জন্মগ্রহণের পর মাথার নিম্নের অংশ বিকাশ দ্রুত হয়। আবার দেহের অভ্যন্তরীণ যন্ত্রসমূহ যেমন হৃৎপিণ্ড, যকৃৎ ও পরিপাকতন্ত্র, প্রজননতন্ত্র শৈশবে ধীর গতিতে বৃদ্ধি পায় এবং বয়সন্ধিকালে তা দ্রুত গতিতে বৃদ্ধি পায়। বিকারিক সম্পর্কযুক্ত। বিকাশ পারস্পরিক সম্পর্কযুক্ত। শিশুর শারীরিক, মানসিক, আবেগীয় এবং সামাজিক বিকাশের মধ্যে একটি সম্পর্ক আছে। যেমন যেসব শিশু বয়স অনুসারে শারীরিকভাবে পরিপক্কতা অর্জন করে, সেসব শিশু মানসিক, আবেগিক, সামাজিক বিকাশের দিক থেকে পরিপক্ক থাকে। বিকাশ ব্যক্তি স্বাতন্ত্র্যে বিদ্যমান। যে সকল শিশুর ক্ষেত্রে বিকাশের ধারা একই রকম, তবে সকল শিশুর মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্য একই রকম লক্ষ্য করা যায়, তবে শিশুদের মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্যের কারণে পার্থক্য পরিলক্ষিত হয়। আর এই ব্যক্তি স্বাতন্ত্র্য কিন্তু প্রাপ্ত বয়সে আসার পরও সেটা থেকে যায়। আমরা অনেক সময় টুইন বেবি দেখি বা যমজ শিশু দেখি, দুইটা একই চেহারা বা প্রায় একই রকম দেখতে, একই আকৃতির শিশু হওয়া সত্ত্বেও দুইজন মানুষের ব্যক্তিত্ব আলাদা হয়। একই বয়সের শিশুদের মধ্যে বিকাশে পার্থক্য থাকে। আর এই ব্যক্তি স্বাতন্ত্র্যের কারণ হচ্ছে বংশগতি ও পরিবেশ। গতির জন্য গায়ের রং, দৈহিক আকার, উচ্চতা, চেহারা, চুল ইত্যাদি ক্ষেত্রে একজনের সাথে অন্যজনের পার্থক্য পরিলক্ষিত হয়। উন্নত পরিবেশ শিশুর বিকাশকে ত্বরান্বিত করে। আবার পরিবেশ যদি উন্নত না হয়, তাহলে শিশুর বিকাশ বাধাগ্রস্ত হয়। অর্থাৎ বংশগতি থেকে শিশু যে গুণ লাভ করে, পরিবেশের প্রভাবেই তা বিকশিত হয়। বিকাশের নমুনায় কতগুলো ধাপ বা পর্যায় আছে। মাতৃগর্ভ থেকে বার্ধক্য পর্যন্ত জীবন পরিক্রমায় মানুষকে বিকাশের অনেকগুলো স্তর বা ধাপ অতিক্রম করতে হয়। এই প্রত্যেকটি ধাপের নিজস্ব বৈশিষ্ট্য ও বিকাশমূলক কার্যক্রম রয়েছে। বিকাশ মনোবিজ্ঞানীরা মানুষের জীবন পরিক্রমাকে নিম্নলিখিত কয়েকটা পর্যায়ে ভাগ করেছেন। আমরা ছবিতে সেই পর্যায় বা ছকটা দেখব। এই ছকটি বইতে দেখতে পাচ্ছ। এখানে
মানুষের জীবনের জন্ম মুহূর্ত থেকে মৃত্যু পর্যন্ত বয়স সীমাকে ভাগ করা হয়েছে বিভিন্ন বয়সে, অর্থাৎ যেমন প্রাক জন্ম পর্যায়ে এখানে বলা হচ্ছে নিশ্চিতকরণ থেকে জন্মগ্রহণ এর পূর্ব পর্যন্ত, অর্থাৎ 280 দিন। এরপরে আছে শিশুকাল, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 2 বছর পর্যন্ত। এভাবে করে প্রত্যেকটা মিলিয়ে নিলে বুঝতে পারবা খুব সহজে। ছবিতে আমরা বিভিন্ন বয়সের মানুষদের ছবি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন যদি তোমাদের কাছে প্রশ্ন করা হয় যে তোমরা বয়সন্ধিকালের মানে তোমরা তোমাদের বয়স সীমার কোন স্তরে আছো, তাহলে তোমরা নিজেরাই ছক দেখে বলতে পারবে, ছকটা ভালোভাবে পড়লে বলতে পারবে তোমরা আছো কিন্তু বয়সন্ধিকালে, অর্থাৎ এখানে 15 থেকে 18 বছরের মধ্যে, অর্থাৎ বয়সন্ধিকালের শেষ পর্যায় বা তরুণ বয়স বলা হয় যেটাকে। বিকাশের প্রতিটি পর্যায়ে সামাজিক প্রত্যাশা থাকে। বিকাশের প্রত্যেকটি পর্যায়ে সমাজ শিশুর কাছে কিছু প্রত্যাশা করে। মনোবিজ্ঞানী হ্যাবিংহার্স বিভিন্ন বয়সী শিশুদের দক্ষতা এবং যোগ্যতা অর্জনকে ওই বয়সের বিকাশমূলক কার্যক্রম হিসেবে উল্লেখ করেছেন। বিকাশমূলক কার্যক্রমকে তিনটি বিষয়ে সমানে অর্জিত হয় বলেছেন। প্রথমে আছে ফিজিক্যাল ম্যাচুরেশন। কিছু বিকাশমূলক কার্যক্রম দৈহিক পরিপক্কতা অর্জনের ফলস্বরূপ, যেমন বয়সের সাথে সাথে শিশু বসতে পারে, হাঁটতে পারে। কালচারাল প্রেশারস অফ সোসাইটি, সমাজের দৃষ্টিগত চাপে কিছু বিকাশমূলক কার্যক্রম শিশুর মধ্যে দেখা যায়, যেমন পড়াশোনা করতে শেখা, লিঙ্গ অনুযায়ী আচরণ করা। পার্সোনাল ভ্যালুজ অ্যান্ড ব্যক্তির মূল্যবোধ এবং উচ্চাকাঙ্ক্ষা কিছু বিকাশমূলক কার্যক্রমকে সহায়তা করে, যেমন পেশা, শিশু বড় হয়ে কি হতে চায় সে সম্পর্কে ভাবনা। বিকাশের প্রতিটি পর্যায়ে বিপত্তির আশঙ্কা বিদ্যমান, অর্থাৎ ছোট শিশু চলতে গেলে বা বড় হওয়ার সাথে 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 ধাপে ধাপে বিভিন্ন সময় বিভিন্ন দুর্ঘটনা আকস্মিকভাবে ঘটতে পারে। যেমন শিশু যদি অযত্ন, অবহেলায়, অস্বাস্থ্যকর পরিবেশ ও অজ্ঞতার মধ্যে লালিত পালিত হয়, তাহলে নানা বিপত্তি দেখা দিতে পারে। হঠাৎ আঘাত পাওয়া, দুর্ঘটনাও শিশুর বিপত্তির কারণ হতে পারে। অর্থাৎ একটা শিশু সঠিকভাবে সুস্থ এবং পরিণত শিশু জন্মগ্রহণের পরও যদি হঠাৎ কোনো দুর্ঘটনার কারণে বা আঘাতের কারণে তার বিকাশকে ব্যাহত করতে পারে। এই বিপত্তি শিশুর শারীরিক, মানসিক, সামাজিক, আবেগীয় ও নৈতিক বিকাশকে বাধাগ্রস্ত করে বা শিশুর জীবনকে বিপন্ন করে। তাই এই বিপত্তি সম্পর্কে আগে থেকে শিশুর পিতামাতাকে সতর্ক থাকতে হবে। আর সতর্কতা শিশুদের অনেক দুর্ঘটনা থেকে রক্ষা করে। বিকাশের বিভিন্ন পর্যায়ে সুখের অনুভূতি বিভিন্ন হয়। সুখ শিশুর সাফল্যের ভিত তৈরি করে। শৈশবকাল হচ্ছে জীবনের সবচেয়ে সুখময় সময়। তাই শৈশবকালে যেসব শিশু সুখের অনুভূতি থাকে তারাই প্রাপ্তবয়স্কে ভালো অভিযোজন করতে পারে। তবে সুখকে সংজ্ঞায়িত করা বেশ কঠিন। সুখ একটি আপেক্ষিক বিষয়। আমরা জানি কেউ আনন্দকে কেউ প্রত্যাশা অনুযায়ী ভালো ব্যবহার বা তৃপ্তিদায়ক অনুভূতিকেই সুখের প্রতিশব্দ হিসেবে ব্যবহার করে। যেসব শিশু অপ্রত্যাশিত ও যেসব শিশু অযত্ন, অবহেলার মধ্যে বড় হয় সেসব শিশু অসুখী হয়। আবার যেসব শিশু শৈশবকালে কঠোরতার মধ্যে বড় হয় সেসব শিশু হতাশায় ভোগে। এই বয়সের যেসব শিশু দিনের অধিকাংশ সময় খেলার মাঠে বা বাড়ির পরিবেশে বড় হয় তারা সুখী হয়। পরিবারের অনুকূল পরিবেশ, স্বাধীনতার সাথে শৃঙ্খলা, স্নেহ, মমতা শিশুকে সুখী করে। অন্যদিকে পরিবারের বিশৃঙ্খল পরিবেশ শিশুর প্রতি অবহেলা, ঘৃণা, প্রত্যাখ্যান শিশুর মধ্যে ক্ষোভ, ক্রোধ, ভীতি ও হতাশা সৃষ্টি করে। ফলে শিশু অসুখী হয়। শিশুর জীবনে সুখ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুখী শিশু স্বাস্থ্যবান ও শক্তিশালী হয়, আমরা খুব ভালোভাবে জানি, এবং এদের চেহারা একটা আকর্ষণ থাকে, কর্মে উদ্দীপনা পায়, অর্থাৎ যে কোনো পরিবেশের সাথে তারা খাপ খাওয়াতে পারে, ফলে সামাজিকভাবে গ্রহণযোগ্য হয়। আর সুখ শিশুর মধ্যে সুঅভ্যাস গঠন করে। শিশুর প্রতিবর্তী ক্রিয়াসমূহ আমরা জানি, ভূমিষ্ঠ হওয়া থেকে 2 মাস সময় হচ্ছে নবজাতক কাল। এ সময় জন্মগ্রহণের পর নবজাতকের বিকাশের মাত্রা ও সক্রিয়তা নির্ণয় এবং নবজাতকের বিশেষ যত্নের প্রয়োজন আছে কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য চিকিৎসকরা সদ্যজাত শিশুর প্রতিবর্তী ক্রিয়া অর্থাৎ রিফ্লেক্স নিয়মিত পরীক্ষা করেন। কার্যকারিতার দিক থেকে প্রতিবর্তী ক্রিয়া 2 ধরনের হয়, যেমন অস্তিত্ব ও জীবন রক্ষাকারী প্রতিবর্তী ক্রিয়া। এই প্রতিবর্তী ক্রিয়াগুলো স্থায়ী এবং পুনরাবৃত্তিমূলক। যেমন বলা হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস, ভূমিষ্ঠ হওয়ার পরপরই সদ্যজাত শিশু
বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, সেটার চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন সেটা সঠিক আছে কিনা। চোখের পাতা খোলা ও বন্ধ করা। আলো ও ধুলাবালি থেকে চোখকে রক্ষার জন্য জন্ম থেকেই স্থায়ী এই ক্ষমতা নিয়ে নবজাতক ভূমিষ্ঠ হয়। আমরা দেখছি ঘরে বেশি আলো থাকলে শিশুরা কি করে, চোখ বন্ধ করে রাখে, বা আমরা যখন দিনের আলোতে বাইরে ঘর থেকে বাইরে নিয়ে যাই তখন নবজাতক শিশু হলে অবশ্যই সে চোখ বন্ধ করে থাকে, অর্থাৎ তার চোখ তখন অতিরিক্ত আলো সহ্য করার ক্ষমতা অর্জন করেনি। চোখের সংকোচন সম্প্রসারণ। বেশি আলোতে চোখ সংকুচিত করে এবং মৃদু আলোতে চোখ প্রসারিত করে কোনো কিছু দেখার জন্য চেষ্টা জন্মগতভাবে শিশু অর্জন করে। ত্বক সংবেদনশীল থাকে এই সময়। গালে স্পর্শ করা মাত্র সে মাথা ঘোরায়, ঠোঁট স্পর্শ করা মাত্র হাঁ করে এবং পায়ের পাতা স্পর্শ করলে পা সরিয়ে নেয়। চোষার প্রবণতা লক্ষ্য করা যায়। মায়ের দুধ চুষে খেতে পারে, মুখের কাছে যে কোনো জিনিস আনলে শিশু চুষতে থাকে। এবং চোষার পরে গিলে ফেলা একটা সহজাত প্রতিক্রিয়া। আদি প্রতিবর্তী ক্রিয়া। কতগুলো প্রতিবর্তী ক্রিয়া জন্মগ্রহণের পরপরই দেখা যায় এবং বয়স বাড়ার সাথে সাথে দৈহিক নিয়ন্ত্রণ ক্ষমতা অর্জিত হওয়ার পর আস্তে আস্তে বিলুপ্ত হয়। যেমন পায়ের আঙ্গুল সম্প্রসারণ। নবজাতকের পায়ে স্পর্শ করলে সে আঙ্গুল সম্প্রসারণ করে। সাধারণত 8 মাস থেকে 1 বছরের মধ্যে এই ক্রিয়ার বিলুপ্তি ঘটে। বস্তু ধরা। হাতের তালুতে কোনো কিছু স্পর্শ করলে নবজাতক আঙ্গুল চেপে বস্তুটি ধরে রাখে। এই স্বতঃস্ফূর্ত ক্রিয়া 3 থেকে 4 মাস স্থায়ী হয়। এরপর এই ক্রিয়াটি শিশুর মধ্যে ইচ্ছাধীন হয়। আলিঙ্গনরূপী প্রতিবর্তী ক্রিয়া। হঠাৎ চমকে উঠলে নবজাতক পা উপরে ও হাত বুকের কাছে টেনে নেয়, অনেক সময় কেঁদে ওঠে। এই ক্রিয়া 6 থেকে 7 মাস পর আবার বিলুপ্ত হয়ে যায়। পানির সংস্পর্শে এলে নবজাতক হাত পা ছড়ে এবং দীর্ঘ সময় শ্বাস ধরে রাখে। জন্ম পরবর্তী 6 মাসের মধ্যে এই ক্রিয়া হ্রাস পায়। পদাচরণ প্রতিবর্তী ক্রিয়া। উঁচু করে ধরলে নবজাতক এমনভাবে পা রাখে মনে হয় যে সমতল স্থানে পা রাখছে। হাসি আছে দেখো। শিশু জন্ম পরবর্তী সময় জাগ্রত, হালকা ঘুম বা পুরো ঘুম অবস্থায় নবজাতক বেশ কিছুদিন মুখভাব ফুটিয়ে তুলতে সক্ষম। এর মধ্যে হাসি অন্যতম। মস্তিষ্কে অভ্যন্তরীণ স্নায়বিক উদ্দীপনা ও প্রবাহের ফলে এই হাসির উৎপত্তি। ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতক বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, ফলে তার ফুসফুস কার্যকর হয় আর কান্নার মাধ্যমে তার অস্তিত্ব প্রকাশ করে। আমরা সবাই জানি মানব শিশু যখন জন্মগ্রহণ করে তখন সে কান্নার মাধ্যমে তার অস্তিত্বকে প্রকাশ করে। এবং এই কান্নার কারণ জানতে চাইলে তোমরা হয়তো অনেকেই বলতে পারবে না যে শিশু প্রথম কেন কাঁদে। তাহলে এখানে দেখো এই লাইনটা আবারও তোমাদেরকে বলছি। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতক বাতাস থেকে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, অর্থাৎ তার ফুসফুস সক্রিয় হয়। এই জন্যই কিন্তু নবজাতকরা কাঁদে, অর্থাৎ মানব শিশু কান্নার মাধ্যমে প্রথম তার শব্দটা প্রকাশ করে। তা আমরা আজকের আলোচনা থেকে শিশুর বিকাশী নীতিগুলো সম্পর্কে জানলাম। তোমরা ভালোভাবে বাসায় বইটা ভালোভাবে পড়বা এবং এখান থেকে নিজের বইয়ের সাথে মিলিয়ে নিয়ে যে প্রশ্নগুলো এই সম্পর্কিত যে প্রশ্নগুলো সেগুলো একটু নিজে নিজে পড়ার চেষ্টা করবা এবং কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে করতে পারো সেগুলো। তা আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। তোমরা সুস্থ থাকো, নিরাপদে থাকো, ভালো থাকো এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।